নমস্কার, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে। এবং এই ঘটনাটি তখনকার সময়ের, যখন চাষবাসের জমিতে ব্যবহার করা হতো সেচ, নদী থেকে মাটি কেটে সেই চাষের জমি পর্যন্ত নিয়ে গিয়ে সেই জলের ব্যবস্থা করা হতো। এবং সেই গ্রামগুলোতে তখন জলাশয়ের ব্যবস্থা খুব কমই ছিল। হয়তো খুব দূরে দূরে একটা দুটো কুয়ো থাকতো, এবং সেই কুয়োগুলোতে সেখানকার মানুষেরা একটা নির্দিষ্ট সময় যেত, লাইন দিয়ে জল নিয়ে আসতো। এবং সন্ধ্যের পর সেসব জায়গাগুলোতে কিন্তু মানুষরা খুব কমই যেত। এখনও এরকম বেশ কিছু গ্রাম রয়েছে। রাজস্থানে কুলধারা বলে একটি জায়গা রয়েছে, আপনারা জানেন, অনেক চ্যানেলেও হয়তো আপনারা শুনে থাকবেন, ওখানকার সত্য ভৌতিক অনেক ঘটনা রয়েছে। ওর আশেপাশে একটি গ্রাম রয়েছে, সেখানেও ওরকমই কুয়ো রয়েছে, এবং সেই কুয়োগুলো এখন আর কেউ ব্যবহার করে না, অ্যাবান্ডান্ড হয়ে গেছে। এরকমই মধ্যপ্রদেশের এই যে গ্রামের ঘটনা আমি আপনাদেরকে আজকে বলবো, এটা ঘটেছিল দীনেশ বলে একটি ছেলের সাথে। অনেক পুরনো ঘটনা। দীনেশ কর্মসূত্রে থাকতো পাঞ্জাবে। ও ছোটো থেকেই পাঞ্জাবে থাকে আর কি, কারণ সে সময়ে পাঞ্জাবের যেসব ট্রাকগুলো ছিল, সেই ট্রাকগুলো ট্রান্সপোর্টের খুব বড় ব্যবস্থা ছিল। সেগুলো অল ওভার ইন্ডিয়াতে যাতায়াত করতো, এবং সেজন্য বিভিন্ন জায়গা থেকে দেখবেন হেল্পার, খালাসি যাদেরকে বলা হয়, তাদেরকে ওখানে কাজে নেওয়া হতো। তো দীনেশও খুব ছোট থাকতে ওর বাড়ি থেকে পাঞ্জাব চলে যায়, এবং সেখানে একটি ড্রাইভারের আন্ডারেও কাজ করে। এবং ওর দেশের বাড়িতে, অর্থাৎ মধ্যপ্রদেশের যে গ্রামের কথা আমি বলছি, সেখানে ও খুব কমই আসে। 3 বছর 5 বছরে হয়তো একবার আসলো, কিছুদিন থেকে আবার চলে যায়। তো দীনেশের একটু ব্যাকগ্রাউন্ডটা আমি বলে রাখি। দীনেশের বাড়িতে দীনেশের বাবা, দীনেশের মা, ওর ছোটো এক ভাই আর ওর ওয়াইফ থাকতো, আর কেউ থাকতো না। ওর ভাই ছোট, পড়াশোনা করে আর কি। আর ওদের ব্যবসা বলতে ওই ক্ষেত খামারি করেই চলতো। দীনেশের বাবা মা ওখানে ক্ষেত খামারি করতেন, ওই করে টুকটাক ওদের যা ইনকাম হতো তাতে ওদের সংসার চলতো। আর দীনেশ যা ওখান থেকে পাঠাতো তাতেই ওর ওয়াইফের খরচা, ওর বাড়ির খরচা চলতো। তো আমি আগেই বলে রেখেছি যে ওই সব গ্রামগুলোতে কিন্তু জলাশয়ের ব্যবস্থা খুব কম ছিল। এখন হয়তো প্রত্যেকের বাড়িতে বাথরুম হয়ে গেছে, জলের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এইটা যখনকার সময়ের ঘটনা, তখন জলাশয় সেসব জায়গায় খুবই কম ছিল। ওই দূরে দূরে যেতে হতো ওই কুয়ো থেকে জল আনতে, কিংবা নদীর জল তখন মানুষ ব্যবহার করত। নদীতে গিয়ে স্নান করতেন, তারা জামা কাপড় কাচতেন, গ্রাম্য এলাকায় যা হয় আর কি। তো এই জলের ব্যবস্থা ওদের এতটাই কম ছিল, ওদের বাড়ি থেকে ওখানে জল আনতে প্রায় 1 ঘন্টা লাগতো। সেখান থেকে ওই কুয়োর সামনে সবাই সকালবেলা লাইন দিত, ওই বালতি ভরে ভরে 1 বালতি 2 বালতি কিংবা ওই মাটির কলসিতে জল নিয়ে আসতো বাড়িতে। তো এরকমই একবার দীনেশ বাড়িতে আসে ঘুরতে, কিছুদিনের জন্য এসেছিল। তো বাড়ি এসে বাড়ির সব পরিস্থিতি যা হয় আর কি, এতদিন পর বাইরে থেকে আসলে বাড়ির প্রত্যেকেই খুব খুশি। এবং বাড়ির ছেলে যদি বাইরে থাকে, সেই বাড়ির ছেলে যখন বাড়ি ফিরে আসবে, তখন একটা আলাদা এক্সাইটমেন্ট তাদের মধ্যে কাজ করে। ওর বাবা সে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, খাবার কিনে নিয়ে আসছে, ওর ওয়াইফ চিন্তা করছে কী রান্না করবে আজকে বাড়িতে, এতদিন পর হাজব্যান্ড বাড়ি এসছে, একটা আলাদা আনন্দ। তো এই আনন্দের মাঝে ওরা একটা জিনিস ভুলেই গেছে, যে বাড়ির যে পানীয় জল যেটা খাবে, খাওয়ার জল, সেটা সেদিন আনতে যাওয়া হয়নি। এবং সেদিন রাত্রেই এই ঘটনাটা ঘটে, এবং এটা দীনেশের সাথেই ঘটে। আমি বলছি আবার আপনাদের ব্যাপারটা। তো দীনেশ সকালবেলা বাড়ি এসে বন্ধুবান্ধব, পাড়ার সবার সাথে দেখা সাক্ষাৎ করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এবার রাতে যখন খাওয়া দাওয়া করতে বসবে, তখন খেয়াল পড়েছে ওদের বাড়ির সবার যে আজকে জলটা আনতে যাওয়া হয়নি। এবং এখানে একটা কথা আমি বলে রাখি, এই যে জল আনতে যাওয়ার যে ব্যাপারটা ছিল, যেখানে কুয়োটা ছিল প্রায় 1 ঘন্টা লাগে যেতে, সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গা ছিল না। ওই গ্রামের নাকি একটা প্রবাদ ছিল যে ওই কুয়োর সামনে সন্ধ্যে 7টার পর আর কেউ যায় না। কী জন্য যায় না, কেন যায় না, সেই ঘটনা আমি পরে আপনাদেরকে বলছি। তো দীনেশ খেতে বসে বলছে, খাবার জল যদি না হয় তাহলে তো অসুবিধা, বাড়িতে বাবা মা, বয়স্ক মানুষ, রাতে জল লাগতেই পারে। বলছে ওয়াইফকে যে তুমি আমাকে একটা বালতি দাও, আমি গিয়ে জলটা এনে দিচ্ছি। এবার ওর ওয়াইফ তো শুনে কিছুতেই আর মানছে না, যে না, এত রাতে ওখানে তোমার আর যেতে হবে না জল আনতে, আশেপাশে কোনো প্রতিবেশী আছে, আমি গিয়ে 1 বোতল জল ওখান থেকে নিয়ে আসছি। এবার দীনেশ যেহেতু পাঞ্জাবে থাকে, বাইরে বাইরে ঘুরে, ও এইসব ব্যাপারগুলো অত মানতো না। এবং দীনেশ তো ছোটো থেকেই অন্য জায়গায়, ও এখানের কালচারটা অত জানতো না। ওর পাড়া ওটা হলে কী হয়, ওখানকার কালচার ও অত জানতো না। ও অত কিছু না ভেবে ও বলছে ওইসব ছাড়ো, বাদ দাও, কুসংস্কার তোমাদের কাছে রাখো, তুমি একটা বালতি দাও, আমি গিয়ে জল নিয়ে আসছি।
ওর বাবা মা ওর ওয়াইফ কারোর কথা না শুনে গায়ে একটা গামছা জড়িয়ে বালতি নিয়ে সোজা বেরিয়েছে জল আনতে। আর তখন প্রায় 7:30 8টা বাজে, অন্ধকার, ফাঁকা। এবার তখনকার মধ্যপ্রদেশ আর এখনকার মধ্যপ্রদেশ আকাশ পাতাল তফাৎ। যারা গেছেন কিংবা যারা গল্পে পড়েছেন তারা জানবেন ভালো করে যে গ্রাম্য পরিবেশে সন্ধ্যে 7টা 8টার পর কী হয়, সেখানকার পরিবেশই আলাদা। আমাদের শহুরে কালচার আর একটা অজপাড়া গ্রাম, তার অনেক তফাৎ। তো যাই হোক, দিনেশ হাতে বালতি নিয়ে একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছে। ফাঁকা, চারদিকে দূরে দূরে বন্য জন্তু জানোয়ারের শব্দ ভেসে আসছে। এবার 1 ঘন্টার পথ। দিনেশ হাঁটতে হাঁটতে এদিক দেখছে সেদিক দেখছে। ও পকেট থেকে একটা সিগারেট বার করে ওই টানতে টানতে যাচ্ছে। তো মোটামুটি ঘন্টাখানেক পেরিয়ে ও যখন কুয়োর সামনে এসছে, ও দেখছে আশেপাশে কেউ নেই। এমনি তো ফাঁকা এলাকা, আরও কেউ নেই। আর সন্ধ্যে 7টা 8টার পর ওখানে কেউই বেরোয় না। তো ওর ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, কারণ ও যেখানে থাকে ওখানে শহুরে কালচার, সবসময় লোক, আর এখানে এত ফাঁকা জায়গা। তা ও অত কিছু চিন্তা না করে ও কুয়ো থেকে 1 বালতি জল তুলে সেই জলটা ওর যে বালতি নিয়ে গেছিলো সেখানে দিয়ে ও বালতি নিয়ে এবার ব্যাক করবে। হঠাৎ এমন সময় দেখছে কুয়োর 2 প্রান্ত, মানে এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্তে ও দেখছে যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এবং সে এমনভাবে ওখানে দাঁড়িয়ে রয়েছে যে মনে হচ্ছে যেন কারোর জন্য ওয়েট করছে। এবার দিনেশ ওটা দেখার পর ভাবছে, মানে জিজ্ঞেস করবো ভদ্রলোককে কিংবা ভদ্রমহিলাকে যে সে এখানে দাঁড়িয়ে রয়েছে কেন। আবার ভাবছে যে না থাক, রাতে কি দরকার। ও কিন্তু ভয় পায়নি তখনও। তো ওর মধ্যে ও আর কোনো কিন্তু ভাব না রেখে ও জিজ্ঞেসই করেছে যে ওখানে কি কেউ দাঁড়িয়ে রয়েছেন, কিছু সাহায্যের দরকার। দেখছে কোনো উত্তর দিচ্ছে না, অদ্ভুত ব্যাপার। তো পকেট থেকে ওর যে সিগারেট ধরানোর লাইটার ছিল, লাইটারটা বার করে জ্বালিয়েছে। জ্বালিয়ে যেই দেখতে গেছে তখন দেখছে কেউ নেই। অদ্ভুত জিনিস, ও এইমাত্র দেখলো সামনে কেউ দাঁড়ানো, যেই ও লাইটার দিয়ে দেখতে গেছে আলো জ্বালিয়ে তখন দেখছে কেউ নেই। তখন ওর মধ্যে একটু ভয় ব্যাপারটা কাজ করেছে। ও আর অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা জল নিয়ে যত তাড়াতাড়ি পেরেছে বাড়ির দিকে আসা শুরু করেছে। তো আস্তে 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 বেশ কিছুটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখছে ওই রাস্তারই, মানে যেই রাস্তা ধরে ও আসছে সেখানে ওর থেকে প্রায় 10 হাত দূরে, ঠিক আগে যেই মহিলাকে ও দেখেছিল ওখানে দাঁড়িয়ে থাকতে, সেই যেন মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবার ও তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, আরে কী ব্যাপার বলুন তো, আপনাকে আমি ওখানেও দেখলাম, জিজ্ঞেস করলাম, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, উত্তর দিচ্ছেন না। এবার তখন দেখছে যে ঘোমটা খুলে দেখছে একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে। এবার সেই মেয়েটি ওর দিকে তাকিয়ে হাসছে, হেসে ওকে বলছে, আমি তো কুহেলি, তুমি কেমন আছো। দিনেশ ভাবছে কুহেলি বলে তো আমি কাউকে চিনি না এখানে। দিনেশ বলছে, কুহেলি কে বলুন তো, আমি তো আপনাকে চিনি না। এমন সময় হঠাৎ করে ও দেখছে যে ওর চেনা একজন দৌড়ে দৌড়ে আসছে ওর দিকে। এবার ও ঘুরে তাকিয়ে বলছে, আরে এ তো আমার পাশের, মানে ওর বন্ধু বা কেউ হবে একজন। বলছে, কী ব্যাপার, তুমি এখন দৌড়তে আসছো। এবার ওই ছেলেটি কোনো কথা না বলে দিনেশের হাত ধরে সোজা বলছে, তুমি আগে বাড়ির দিকে চলো। বলছে, আরে এখানে একজন ভদ্রমহিলার সাথে আমি কথা বলছি, বলে তুমি বাড়ির দিকে আগে তাড়াতাড়ি চলো। বাড়িতে নিয়ে এসে ঢুকিয়ে যেটা বলেছে ওকে, দিনেশকে, বাড়িতে ঢোকার পর দিনেশ ওটা শুনে মোটামুটি বিশ্বাস করেছে এই ব্যাপারটা যে এরকম ঘটে। ওই ছেলেটি তখন বলছে, তুমি যে মেয়েটির সাথে কথা বলছিলে, এখানে কিন্তু বলা রয়েছে যে সন্ধ্যে 7টার পর কোনো রকমভাবে ওই কুয়োর সামনে কেউ যেন না যায়। তুমি কথা না শুনে সন্ধ্যে 7টার পর ওখানে গেছিলে, তুমি জানো তুমি তাকে মুক্ত করে দিয়েছো। ও ব্যাপারটা বোঝেনি। ও বললো, মানে? তখন ছেলেটি বলল যে ওই যে কুয়ো থেকে তুমি জল নিয়ে আসছো, ওর পিছনে আরেকটা কুয়ো আছে, খেয়াল করেছো? না আমি অত খেয়াল করি। বলছে, ওর পিছনে আরেকটা কুয়ো রয়েছে, যেই কুয়ো থেকে কেউ জল নেয় না কোনোদিন। এই যে মেয়েটি তোমাকে বলেছিল কুহেলি, ওর আসল নাম ছিল কুহেলিকা, এবং ও বহু বছর আগে ওই পেছনের কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওখানে ওর আত্মা করে এবং একজন তান্ত্রিককে ডেকে নিয়ে এসে গ্রামের যে প্রধান ছিল, তখনকার যে প্রধান ছিল গ্রামের, তিনি ওখানে একটা বড় পুজো করিয়েছিল। এবং বলা হয়ে থাকে ওই কুয়োর মধ্যেই কিন্তু কুহেলিকার আত্মা বন্দি হয়ে রয়েছে, এবং প্রত্যেক রাতে ও ওখানে ঘুরে যদি কোনো মানুষও দেখে তাহলে কিন্তু ওই মানুষকে ধরে ও এগিয়ে আসে মানব সমাজে, মানুষের মাঝে বিরাজ করার জন্য। তুমি আজকে সেই কাজটাই করেছি। আমি যদি তখন তোমাকে ওখান থেকে টেনে না নিয়ে আসতাম, তাহলে আজ কুহেলিকা হয়তো এই গ্রামে আবার প্রবেশ করত এবং এই গ্রামটিকে অশুভ শক্তিতে ভরিয়ে দিত। এইটা শুনে তো মোটামুটি দিনেশ প্রায় অবস্থাই খারাপ হয়ে গেছে ওর।
ও ভাবছে তার মানে আমি এখন যার সাথে কথা বললাম একটু আগে সে কোনো মানুষ ছিল না, এখন অশরীরই। তো যা হয়, তো ঘাম চোম দিয়ে একাকার অবস্থা। তখন ওকে জল টল খাইয়ে সুস্থ পুস্থ করে বলা হলো যে আর যেন কোনোদিনও ভবিষ্যতে ওখানে যেও না। আজকে তুমি বিশ্বাস করলে, এইটা বহুদিনের প্রথা, আমরা মেনে আসি। আর এই কথাগুলো তুমি বাইরে যখন যাবে প্রত্যেক লোককে জানিও যে এরকম কিন্তু গ্রামগঞ্জে ঘটে। সেইখানকার পুরনো মানুষেরা, বড় বড় মানুষেরা যেসব কথাগুলো বলে গেছে সেসব কথাগুলো কিন্তু মেনে চলাটা উচিত। তো যাই হোক, এই ছিল আজকের একটা ঘটনা, এবং ঘটনাটা সত্যি ভাবিয়ে তোলার মতো একটা ঘটনা, যে যেখানে পুরনো মানুষেরা পুরনো জিনিসগুলোকে বন্দি করে রেখে দিয়ে যায়, কখনোই তাদেরকে জাগানো উচিত না। পুরনো বয়স্ক মানুষদের কথা সবসময় মেনে চলতে হয়, বড়দের কথা সবসময় মেনে চলতে হয়, এটা একদমই সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য, ভৌতিক, অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।